২৪-এ লোকসভা নির্বাচনে তৃণমূলের ১% ভোট কমেছে আর ১% মানুষ ভোট দিয়েছে বেশি বিজেপিকে। যে ৯৯টার কাছাকাছি জায়গাতে বিজেপি এগিয়ে রয়েছে বিধানসভায় এবং প্রায় আরো ৭০টা বিধানসভায় তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, যে কোনো সময় জিতে যেতে পারে। প্রচুর মানুষ বিজেপিকে ভোট দিতে পারেনি, তার কারণ তৃণমূলের গুন্ডা পুলিশের ভয় বা ভুয়ো ভোটের রেজাল্ট, যা চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে উপনির্বাচনে এসে, যখন মানুষ দেখে নিয়েছেন যে হ্যাঁ, পুলিশের বন্দুক তৃণমূলের দুষ্কৃতীর হাতে ঘুরে বেড়াচ্ছে। 2026-এর আগে মেপে নেওয়া, জানিয়ে দেওয়া, এই আমি কিন্তু চুরি করলে প্যাপ করে বকবো, কিন্তু জেলে পুরবো না। রবিবার 21শে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন। তার মাঝখানে তিনি বলেছেন যে তার হাতে নাকি 10 লক্ষ চাকরি আছে, কিন্তু তিনি চাকরি দিতে গেলে তারা অন্য কাউকে নির্দিষ্ট করে তিনি বলেছেন তারা আদালতে চলে। কি মনে হয় যে কাদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য রেখেছেন তারা আদালতে চলে? দেখুন, 21শে জুলাইতে যে সমাবেশ হয়েছিল, 2024-এ লোকসভা নির্বাচনে বা তারপরে বিধানসভা উপনির্বাচনে যে 4টি আসন তারা পেলেন, এই 29+4, সেইটা নিয়ে কিন্তু কোনো উল্লাস তারা করেননি। কারণ প্রত্যেকটা মানুষ দেখেছে যে কিভাবে কোন চালাকিতে তারা ভোট লুট করেছিলেন। যদি সত্যিকারেরই পরিশ্রমের ফসলে তারা জিততেন, তো তাহলে কারা না কারা অনেক কিছুই বাঁচত। এবং প্রত্যেকটা মানুষও দেখেছেন যে 29টা আসন পাওয়ার পরেও তৃণমূলের যারা অভিজ্ঞ এবং পুরনো নেতা, তাদের কেউই কিন্তু বড় বড় ভাষণবাজি তারা করেননি, কারণ তারা সিঁদুরে মেঘ দেখছে। কারণটা হচ্ছে যে একটা লোকসভা সিটের মধ্যে 7টা বিধানসভা সিট থাকে, মানে 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা নির্বাচন হয়। এবার তৃণমূল তার দলদাস পুলিশ এবং পুলিশের নির্দেশে চলা কেন্দ্রীয় জওয়ান, আবার বলছি যে কেন্দ্রীয় জওয়ান যতই পাঠানো হোক না কেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্যই তাদেরকে পাঠানো হয়, কিন্তু তাদের অপারেট করবার আমার দেশের নিয়ম অনুযায়ী ক্ষমতা হচ্ছে যে রাজ্যে যারা যাচ্ছেন সেই রাজ্যে যারা পুলিশ বিভাগের মাথা, তারাই পাঠান। তাই যেখানে তৃণমূল ভোট লুট করছে, তৃণমূল সেখানে না পাঠিয়ে তাদের অন্য জায়গায় পাঠিয়ে দেয় তৃণমূলের পুলিশ। তো যাই হোক, এবং 2029-এ যে 2024-এর যে 29টা সিটের রেজাল্ট, সেটা আসলে ছিল এই 29টা লোকসভায় অধিকাংশতেই ফলস ভোটের বা ভুয়ো ভোটের রেজাল্ট, যা চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে উপনির্বাচনে এসে, যখন মানুষ দেখে নিয়েছেন যে হ্যাঁ, পুলিশের বন্দুক তৃণমূলের দুষ্কৃতীর হাতে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এই মুহূর্তেই আমরা জানি যে বাংলাদেশে আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন, এবং সেই ছাত্র আন্দোলনে আজ কলকাতায় দেখা যায় বাম ছাত্র সংগঠন পথে নামে সেই আন্দোলনে। তবে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন চলছে, সেই আন্দোলনে দেখা যায় ভারত বিরোধী স্লোগান। আমি বলছি, জাস্ট আমি আগেরটা এক লাইন শুধু শেষ করে নিই, যে সুতরাং কালকে সেইটাকে নিয়েও 21শে জুলাই সেটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লাস করতে পারেননি। বারবার কি কথা বলে গেছেন, যা তিনি প্রধানমন্ত্রী আর প্রশাসনিক প্রধান হয়ে যে কাজ করতে ব্যর্থ হয়ে গেছেন, চোর জোচ্চোরকে প্রশ্রয় দিয়ে গেছেন, নিজের আয়নার দিকে তাকিয়ে যেমন মানুষ কথা, আমরা আর চুরি করব না তো, আর দুর্নীতি করব না তো, আমরা পায়ে হেঁটে যাব, গাড়ি চড়বো না তো, অন্যদিকে লোভ করব না তো, মানে এই তারা এতদিন ধরে এটা করে এসেছেন। তাই এই রেজাল্ট, এবং 2024-এ লোকসভা নির্বাচনে তৃণমূলের 1% ভোট কমেছে। তারা এর আগে ছিল 2021-এ তারা ভোট পেয়েছিল 48%, বিজেপি পেয়েছিল 38%। 2024-এ তৃণমূল পেয়েছে 47%, 1% কমেছে, আর 1% মানুষ ভোট দিয়েছে বেশি বিজেপিকে। এবং এই 7টা বিধানসভার মধ্যে 2টোতে তারা কবজা করে জিতেছে, পুলিশ প্রশাসন ছাপ্পা ভোট মস্তান এটাকে দিয়ে কায়দা করে। কিন্তু বাকিগুলোতে এই 2টো জিততে গিয়ে হয় বিজেপি ওপরে উঠে গেছে, নয় তৃণমূলের ইকুয়াল জায়গায় চলে এসেছে।
এখনো পর্যন্ত তাই কারণ রাখা হচ্ছে যে বিধানসভা ভিত্তিক যদি 2026 যত সামনে এগিয়ে আসছে দেখতে পাওয়া যাচ্ছে যে 99টার কাছাকাছি জায়গাতে বিজেপি এগিয়ে রয়েছে বিধানসভায়, এবং প্রায় আরও 70টা বিধানসভায় তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, যে কোনো সময় জিতে যেতে পারে। অর্থাৎ 2026-এ যে মানুষ বিজেপিকেই সরকার গড়বার জন্য সমর্থন জানাচ্ছেন, এইটা 2024-এই স্পষ্ট। এটা আমার কথা নয়, যারা অ্যানালিসিস করতে জানেন বা আমাদের কথা যারা শুনছেন অনেক পণ্ডিত লোক জানেন, তারাও জানেন যে ঘটনা ঘটে চলেছে। প্রচুর মানুষ বিজেপিকে ভোট দিতে পারেনি, তার কারণ তৃণমূলের গুন্ডা পুলিশের ভয়, বাড়ি থেকে বেরোতেই পারেননি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখ ভোটে জিতে গেছেন। কোনো মানুষ এই ভোটে জিততে পারে? উনি কে হে, কি করেছেন? তো সুতরাং এটা ফলস, ওদের তৃণমূলের কাউন্টিংটা ফলস ভোটের কাউন্টিং, তাই উল্লাস করেননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ রেগে গেছে, আর সহ্য করতে পারছে না, তাই কাউকে জেলে পুরছেন না, কিন্তু অথচ তিনি, এটাকে বাংলায় ন্যাকা বলে, ন্যাকা ধরনের একজন প্রশাসনিক প্রধান, আমারও তো মুখ্যমন্ত্রী উনি, তিনি চোর জোচ্চোরকে ধরবার যে ক্ষমতা সেটাকে ব্যবহার না করে চোরেদের বলছেন দুষ্টুমি করবে না তো, চুরি করবে না তো বলে এই মহিলাকে বেত মারা জামিরুল ইসলাম বা জয়েন্ট সিং এদের প্রশ্রয় দিচ্ছে। মানুষের মোবাইলে যদি না ছড়িয়ে পড়তো তাদের কথা, দলদাস পুলিশ কাউকে গ্রেপ্তার করে না, কারণ এরাই টাকা এবং ভোট লুট করে এনে দেয়। তো তাই 21শে জুলাইতে যেটা হলো সেটা 2026-এর আগে মেপে নেওয়া, জানিয়ে দেওয়া, এই আমি কিন্তু চুরি করলে প্যাপ করে বকবো, কিন্তু জেলে পুরবো না। মজা হয়েছে, খিল্লি হয়েছে। এনিওয়েজ, বাংলাদেশের প্রসঙ্গে যে প্রশ্নটা আপনি করলেন, এই প্রসঙ্গটা সর্ব জায়গায় উঠে আসছে যে কি কারণে হঠাৎ করে বাংলাদেশে, দেখুন বাংলাদেশের ছাত্র যে মুভমেন্ট তৈরি হয়েছিল সেটা ছিল মেধা ভার্সেস কোটা। মুক্তিযুদ্ধের ফলেই বাংলাদেশের স্বাধীনতা আসে। আমরা উর্দু বলবো না, বাংলা আমাদের ভাষা হবে, সেই আন্দোলন প্রবল জোরদার হয় এবং সেখানে প্রচুর মানুষ অজস্র সংগ্রাম করে, অজস্র মানুষ তারা লড়াই করেন এবং সরকারকে ক্ষমতায় নিয়ে আসেন। এবং যারা যারা শহীদ হন বা আহত হন, যাদের কন্ট্রিবিউশন ছিল স্বাধীন বাংলাদেশকে জন্ম দেবার, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে পরিষ্কার একটা নিয়ম তৈরি করা হয়েছিল ওই দেশে, যে 30% সরকারি চাকরি যারা এই মুক্তিযোদ্ধা তাদের পরিবারকে দেওয়া হবে। এর মধ্যে কোনো ভুল ছিল না, এটাই সম্মান দেওয়া। কারণ বাকি যে জনগণ যাদের পরিবার থেকে প্রাণ যায়নি, অথচ যাদের পরিবার থেকে প্রাণ, শ্রম, জীবিকা সবটা শেষ হয়েছে, তাদের পরিবারের সেই যারা যারা মুক্তিযোদ্ধা, তাদের পরবর্তী জেনারেশনকে যেন অন্তত সেই সম্মানটুকু দেওয়া হয়, বাঁচতে দেওয়া হয়, তাই সরকারি চাকরি। কিন্তু গণ্ডগোলটা এটা হয় তারপর যখন সময় কেটে যায়, তখন তাদের যারা নাতিপুতি, আজকের যারা বাংলাদেশের যুব সমাজ, তাদের মতোই বেড়ে উঠছে, তাদের মতোই স্বাধীন বাংলাদেশের মেজাজ অনুভব করছেন, যারা আর কষ্ট করছেন না, তাই তাদের জন্য যে 30% কোটা তাহলে কেন মজুদ থাকবে, তারা মেধার ভিত্তিতে চাকরি পাক, এই আন্দোলনে তারা নেমেছিলেন। এটা ঠিক ভুল ব্যাখ্যা কি আমি তো বাংলাদেশের মানুষ নই, বলতে পারবো না। তো যাই হোক, তারা একটা মুভমেন্ট করেছিলেন তাদের দেশের খারাপ লাগা নিয়ে, ভালো লাগা নিয়ে। কিন্তু মুশকিলটা হয় যে কি, আন্দোলন কিন্তু আর ছাত্র আন্দোলন ছিল না। শেখ হাসিনার দলের বিরুদ্ধে যে দল, তাদের আন্দোলন হয়, তারাও আন্দোলনে ঢুকে যায়। যেভাবে রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙা, মানুষকে মারা, হ্যাঁ, এই আন্দোলনে মারা গেছেন প্রায় 151 জন। দুর্ভাগ্যজনক, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে বা নিরাপরাধ যদি কোনো মানুষ তারা যদি মারা যায়, ভারতবর্ষের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমাদের গভীর সমবেদনা রয়েছে। যদিও দুর্ভাগ্যজনক হলে এটা সত্যি, ভারতবর্ষের কোনো ক্ষয়ক্ষতি হলে, ইভেন ভারতবর্ষ যদি ক্রিকেট খেলাতে অন্য কোনো দেশের কাছে হেরে যায়, তখন আমি জানি না বাংলাদেশের শিক্ষিত মানুষ তারা কেন উল্লাস করেন। ভারতবর্ষের কিন্তু তাদের এই স্বাধীনতা আন্দোলনে বিরাট বড় সাহায্য ছিল ভারতবর্ষের। ইভেন এখনো পর্যন্ত সেই সাহায্যটা রয়েছে। কোন দল ক্ষমতায় থাকবে বাংলাদেশে, কোন দল আসবে, সেটা সেই দেশের আভ্যন্তরীণ বিষয়, তার মধ্যে আমি ঢুকবো না। কিন্তু মাথায় রাখতে হবে যে এইখান থেকেই আন্দোলন থেকেই ছাত্র আন্দোলন পাল্টে গেল জেহাদি আন্দোলনে। জামাতের লোকজন, যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের গৌরবকে কালিমালিপ্ত করতে চায়, তারাও ঢুকে গেল ছাত্র আন্দোলনের মধ্যে।
সেখান থেকে স্লোগান এটাও শুনতে পারা গেল যে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। অর্থাৎ ভারত বিরোধী একটা আন্দোলন শুরু হলো। দেখুন, যদি ম্যাপটাকে দেখেন ভারতবর্ষের, তাহলে দেখবেন যে ভারতবর্ষের কোলের মধ্যেই রয়েছে বাংলাদেশ। কারণ এই বাংলাদেশ ভারতেরই অংশ ছিল, তার মধ্যে থেকে আগে সেটাকে পাকিস্তানের অংশ করবার চেষ্টা করা হয়, এবং সেখানে উর্দু এবং বাংলা বলা যারা মানুষ রয়েছেন, মুসলমান মানুষ রয়েছেন, তাদের মধ্যে একটা বিদ্রোহ তৈরি হয় এবং তারা তাদের নিজেদের ভাষাকে আঁকড়াবার জন্য তারা লড়াই করে। তাই তাদের অবস্থান কিন্তু ভারত দিয়ে ঘেরা। তো তাহলে বাংলাদেশের ম্যাপের যদি ডান দিক এবং বাঁ দিক দেখেন, তাহলে একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ আর একদিকে রয়েছে ত্রিপুরা, এবং তার উপর দিকের কাছেই রয়েছে চায়না। আপনারা প্রত্যেকেই জানেন যে চীন তার সর্বগ্রাসী শক্তি দিয়ে লাদাখ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের মতো মজবুত দেশের মার্কেট তারা দখল করতে চাইছে। সারা পৃথিবীর বাণিজ্য তারাই ভোগ করবে। অন্যান্য দেশগুলোকে অর্থ সাহায্য দেওয়ার নাম করে তারা ঢুকে পড়ে এবং তারপর দখল করে নেয়। তার প্রমাণ হচ্ছে চায়না, তার প্রমাণ হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে তারা সাহায্য দেওয়ার নাম করে ঢুকে পড়ে সেই দেশটাকেই কবজা করবার চেষ্টা করেছিল। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের মতো শক্তিশালী দেশকে দুর্বল করা এবং তাদের বাণিজ্যিক মার্কেট নিয়ে নেওয়া। এবার যদি পাকিস্তানে তারা যদি বাংলাদেশে ঢুকে পড়তে পারে, বাংলাদেশকে সাহায্য করার নাম করে ঢুকে পড়তে পারে, তো তাহলে বাংলাদেশের কবজা করবে। এবং বাংলাদেশে ঢুকে পড়া মানেই হচ্ছে বাংলাদেশের দুদিকে ভারতবর্ষকে আক্রমণ করা তাদের 2 মিনিটের খেল। এইটা মাথায় রেখেই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, আবার তিনি যে দলেরই হোক, যিনিই আসুন, ভারতবর্ষ বাংলাদেশের পাশে ছিল এবং আছে এবং থাকবে। তার কারণ বাংলাদেশকে ভারতবর্ষ নিরাপদ রাখতে চায়। শেখ হাসিনার সঙ্গে চায়নার যে মিটিং হয়েছে, সেখানে চায়নার যে আগ্রাসন, আর্থিক সাহায্য দেওয়ার নাম করে এরা ঢুকে পড়ে, তারপর সেই দেশটাকে দখল করে নেয়, তারপর অন্য দেশে আক্রমণ করে, ওই শ্রীলঙ্কা থিওরিতে। তাই সেই ক্ষেত্রে বাংলাদেশের পাশে নরেন্দ্র মোদীর সরকার দাঁড়িয়েছে। এবং যেহেতু এখনো পর্যন্ত এই বামপন্থীরা তারা চীনের দালাল, যে চীনে উইঘুর সম্প্রদায়ের মুসলমান মানুষকে একঘরে করে রেখে দেওয়া হয়, বলা যায় আইসোলেশন, ক্রমাগত এই সেকুলার কমরেডদের দেশ এই চীন, যারা নেতাজিকে তেজোর কুকুর বলেছিল, আর এই বামপন্থীরা বলেছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, নিশ্চয়ই সবার মনে আছে। তাই তারা যে মুভমেন্টটা করছে, যেভাবে ঢুকে পড়তে চাইছে চায়নার যারা দালাল রয়েছে, যে চায়না ভারতবর্ষকে ক্ষতি করতে চায়, তারা কিন্তু বাংলাদেশে তারা চীনকে সাপোর্ট করছে। এবং যেহেতু ভারতবর্ষ বাংলাদেশকে বাঁচাচ্ছে, বাংলাদেশকে বাঁচানোর জন্য বরাবরই বাঁচিয়ে এসেছে, দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষ এবং ভারতবাসীকে বাঁচানোর জন্য। তাই যারা চীনের সমর্থক বা দালাল রয়েছে, চীন কত মারাত্মক তারা জানে, যে দেশে গণতন্ত্র আসলে নেই, চীনের সঙ্গে আমরা গুগল দিয়ে যোগাযোগ করতে পারি না, তাদের দেশের নিজস্ব সফটওয়্যার রয়েছে, এই রকম চীনের খবর তারা বাইরে আসতে দেয় না। এই চীন, যেখান থেকে করোনা ভাইরাসের মতো মারাত্মক ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছিল, এত মারাত্মক একটা দেশ এই চীন, যেখানে চীন দেশের ছাত্ররা আন্দোলন করতে গিয়েছিল তিয়েনানমেন স্কোয়ারে, সেখানে হাজার হাজার ছাত্রছাত্রীর ওপরে গুলি চালিয়ে চীনের সরকার, কমিউনিস্ট সরকার, কমরেড সরকার মেরে দিয়েছিল। সেটা বাংলাদেশেরই যারা বামপন্থী তারাও চেপে গিয়েছিল, আর যারা ভারতবর্ষের বামপন্থী বা এখানে সিপিএম পশ্চিমবঙ্গের, তারাও চেপে গিয়েছিল চীনের এই ন্যাক্কারজনক ঘটনা। বেসিক্যালি এরা চীনের দালাল, এবং এরা আমার দেশের যারা রয়েছে তারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে করতে কি করে যে ভারত বিরোধিতায় নেমে পড়েছেন, নিজের দেশের সর্বনাশের পথে নেমে পড়েছেন, সেটা তারা ভুলে যান। তো ফলত ভারতবর্ষের বিরুদ্ধের একটা আন্দোলন তৈরি হয়েছে বাংলাদেশে। অথচ আমাদের এখানে বাংলাদেশের মানুষ তারা আসেন, শিল্প জগৎ বলুন, তারা চিকিৎসা করতে আসেন বলুন, সাহিত্যের কাজে তারা আসেন বলুন, আমরা হৃদয় দিয়ে তাদের ভালোবাসি। কিন্তু যখন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কোনো ক্ষতি হয়ে যায়, যখন বাংলাদেশের লোকজনদের হাসাহাসি করতে দেখি, ছোট কথা বলতে দেখি ভারতবর্ষকে নিয়ে বা এপার বাংলাকে নিয়ে, তখন বড় কষ্ট হয়। আবার বলছি, যারা এই আন্দোলনটা, ছাত্র আন্দোলনটাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন, কারণ হাসিনা সরকার চীনের সঙ্গে সমঝোতা করছে না। আবার বলছি, সেই দেশের আভ্যন্তরীণ
কোন রাজনৈতিক দল ভালো বা খারাপ সেটা বলবার আমাদের এখতিয়ার নেই, প্রয়োজনীয়তাও নেই। সেই দেশের মানুষ ভোটিং সিস্টেম কেমন করে হবে, কে জিতবে, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। ভারতবর্ষ ভারতবাসীর জন্য এবং বাংলাদেশের জন্য পরিষ্কার, প্রতিবেশী রাষ্ট্র তাদের বাঁচাতে চায়, ভালো রাখতে চায়, নাহলে চীন সর্বনাশ করে দেবে, সবাইকে এটা জানে। আর যারা ভারতবর্ষের বিরুদ্ধে বা বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, তারা আসলে চীনের পক্ষে কথা বলছে, এটা স্পষ্ট।